বিএনপি সরকারের 180 দিন নিয়ে যে আমাদের এখানে যে পুস্তিকাটা প্রণীত হয়েছে, আমরা এটার নাম দিয়েছি পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে পুরনো রাজনীতির প্রত্যাবর্তন। এবং অব্যবস্থাপনা, অদক্ষতা এবং পরিকল্পনাহীনতা থেকে সরকার এই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক কাঠামোতে সেই কাঠামোতেই ফেরত যাচ্ছে। এবং 180 দিনে এটাই প্রমাণিত হয়েছে যে তারেক রহমানের কোন ধরনের পরিকল্পনা নাই দেশকে পরিচালনা করার, শুধুমাত্র ক্ষমতায় বসেছে এবং পুরনো পরিকল্পনা অনুযায়ী, ফ্যাসিস্টদের পরিকল্পনা এবং নীতি অনুযায়ী তিনি দেশকে পরিচালনা করছেন, দেশকে ধ্বংসের দিকে ধাবিত করছেন। এবং আন্দোলনের বিষয় যেটা বললেন, আমরা কিন্তু গতকালকে 11 দলের বৈঠক থেকে জানিয়েছি আমাদের লং মার্চ হবে প্রায় 5 থেকে 6টি বিভাগে। এরপরে ঢাকায় মহাসমাবেশ হবে এবং সেই মহাসমাবেশের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা বড় বার্তা সরকারকে দিব। এরপরে আরো কঠোর আন্দোলনের যদি প্রয়োজন হয় সেটার জন্য আমরা ঘোষণা দিব। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি এনসিপিও কিন্তু তার সক্ষমতা অনুযায়ী কিন্তু উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং মহানগরগুলোতেও কিন্তু কর্মসূচি অব্যাহত রেখেছে। আমরা মনে করি বিরোধী দল হিসেবে আমাদের জোট এবং বিশেষত এনসিপি একটা দায়িত্বশীল ভূমিকা গত 6 মাসে পালন করেছে। আমরা যদি খুবই কঠোর আন্দোলন দিকে যেতাম, প্রথম থেকে সরকার বলার চেষ্টা করত যে সরকার বিরোধী দলের কারণে কোনো ধরনের কাজ করতে পারছে না, অর্থনীতি ভালো হচ্ছে না, সরকারের কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই। 6 মাস সরকারকে কাজ করতে সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু পাশাপাশি আমরা পলিসি ওয়াইজ আমাদের বিষয়গুলো বলেছি। সংসদের 2টা অধিবেশনে কিন্তু আমরা সবগুলো বিষয় ক্রমান্বয়ে তুলে ধরেছি। এছাড়া বাইরে আমরা কিন্তু গণতান্ত্রিকভাবে, অহিংসভাবে আমাদের কর্মসূচিগুলো কিন্তু আমরা দিয়ে রেখেছি। ফলে আমরা মনে করি যে খুবই রেসপন্সিবল আচরণ করেছি বিরোধী দলের জায়গা থেকে। এবং আমরা প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে, আজকে প্রেস ব্রিফিং আপনারা দেখবেন যে আমরা সবগুলো বিষয় কিন্তু তুলে ধরেছি জনগণের কাছে আপনাদের মাধ্যমে। ফলে আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতিতে যে পরিবর্তন আনার কথা সেটা কিন্তু বিরোধী দল এনেছে। আমরা কিন্তু পলিসি ওয়াইজ আলোচনার মাধ্যমে আমরা সংসদের বাইরে কিন্তু সরকারকে বারবার এটা বলে যাচ্ছি কোথায় ভুলগুলো হচ্ছে। এখন সরকার কিন্তু সেটার জবাব কিভাবে দিয়েছে, আমাদের একজন ভাইয়ের চোখ কেড়ে নিয়েছে এবং গাইবান্ধায় একজন মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে। ফলে বিরোধী দল সংসদের অংশ, বিরোধী দল কিন্তু গভর্নেন্সের অংশ না। এবং বাংলাদেশে কিন্তু সংবিধান এখনো সংশোধন বা সংস্কার হয়নি, পরিবর্তন হয়নি। বিরোধী দলকে আরো বেশি ক্ষমতায়িত করার যেই পরিকল্পনা ছিল জুলাই সনদ অনুযায়ী, সেটা কিন্তু এখনো হয়নি। ফলে বিরোধী দল কিন্তু সংসদে অনেক দুর্বল, সেখানেও আমাদেরকে কথা বলতে দেওয়া হয় না। ফলে সরকার যদি মনে করে সরকারের কাছে যথাযথ প্ল্যান নেই, সরকার পারছে না, সরকার চাইলে বিরোধী দলের কাছে পলিসি সহায়তা চাইতে পারে। আমরা কিন্তু বিভিন্ন সময় সেটা দিয়েছি। ফলে এই যে প্রচারটা যে বিরোধী দল আসলে ব্যর্থ, বিরোধী দল দুর্বল, আমরা মনে করি এটা সরকারের ব্যর্থতাকে ঢাকার জন্য এই প্রোপাগান্ডাটা করছে। আমরা বলতে পারি বিএনপি গত 16 বছর কিন্তু ব্যর্থ একটা বিরোধী দল হিসেবে বাংলাদেশে ফাংশন করেছে। ফলে আরো 6 মাস যাক, 6 মাস যাওয়ার পরে বাংলাদেশের জনগণ বা আপনারা এটা দেখবেন বিরোধী দল কতটা সফল। 2009 থেকে 2014 তখন বিএনপি করছে জুলাইকে, জুলাই গণঅভ্যুত্থানের পর একজন ব্যক্তি 133 যে ব্যবস্থাপনাগত ব্যর্থতা এই সরকারের ছিল, সেটার কারণে সরকার এটাকেও অন্তর্বর্তী সরকারের উপর দায় চাপিয়েছে। কিন্তু আমরা জানি এখন পর্যন্ত এই ব্যবস্থা, এই হাম মহামারী কিন্তু সংকট কাটেনি। প্রায় 900+ এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসেছে মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা প্রায় লাখ ছড়িয়েছে এবং বহু পরিবার সন্তানের চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে যেটা মহাঘোষণা করে জরুরি জারি করে, যেটা হয়নি। কোনো বেতন হাসপাতাল করা হয়নি হাম আক্রান্ত রোগীদের জন্য। জেলা পর্যায়ে পর্যাপ্ত চিকিৎসা এবং আইসিইউ সুবিধা নিশ্চিত করা যায়নি। সামগ্রিক অব্যবস্থাপনা দায় চাপানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপরে। টিকা প্রদান কর্মসূচিতে সরকারের ভুল লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল এই সরকার, যেটা এপ্রিল মাসে করার কথা ছিল। প্রায় 46 লাখ শিশুকে হিসাবে নেওয়া হয়নি। আমরা শিক্ষাঙ্গনে দেখছি যে পুরনো কায়দায়, ফ্যাসিস্ট কায়দায় দখল করার চেষ্টা করা হচ্ছে এবং সন্ত্রাস এবং আধিপত্য বিস্তারের চেষ্টা করা হচ্ছে। আমরা কয়েকটি ঘটনার উদাহরণ বলতে পারি। শাহবাগ থানার ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি
এবং ডাকসু নেতৃবৃন্দের উপরে হামলার পরে কোনো আইনি বা প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শক্তি ও যোগসু নেতৃবৃন্দের উপর হামলা হয়েছে, এমনকি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় হামলা হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা কলেজ, ঢাকা আলিয়া মাদ্রাসা, বুটেক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে 6 মাস ধরে শিক্ষার্থী এবং বিরোধী মতের উপর দমনপীড়ন অব্যাহত। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে কয়েকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হলেও বর্তমানে প্রশাসন বাকি ক্যাম্পাসে নির্বাচন আটকে রেখেছে। বিশেষত আপনারা জানেন যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু ইলেকশন কমিশনে মব করে সেই সময় ছাত্রদল সেটি ইলেকশনটা বন্ধ করেছিল এবং এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা জানি এইচএসসি এবং আলিম পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষা অব্যবস্থাপনা আমরা দেখেছি। কুমিল্লা, নোয়াখালী, বগুড়া সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের কোমর বা হাঁটু সমান পাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছিল এবং শিক্ষা মন্ত্রণালয়ে আগাম কোনো প্রস্তুতি ছিল না। পরীক্ষা বাতিল করার দাবি বা পিছানোর দাবি করা হয়েছিল, সেই সময় সেই দাবি তো গ্রহণ করা হয়নি, বরং শিক্ষার্থীদের কিন্তু কটূক্তি করা হয়েছিল এবং শিক্ষার্থীরা তখন কিন্তু প্রতিবাদ জানিয়েছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখবেন যে 5ই আগস্ট মন্ত্রণালয়ের সভায় বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ এনটিআরসির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে ক্ষমতা দেওয়ার সুপারিশ দেওয়া হয়েছিল, অর্থাৎ রাজনৈতিক এবং স্থানীয় প্রভাবের মাধ্যমে শিক্ষক নিয়োগের চেষ্টা করা হয়েছিল। পরে সমালোচনার মুখে মন্ত্রী সেটা অস্বীকার করেন এবং বলেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা যদি দেখি যে গণতান্ত্রিক পরিবেশ বা পরিস্থিতির অবস্থা, প্রায় 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে 6 মাসে। 18 ফেব্রুয়ারি থেকে 30 জুন 830টি ঘটনা, যা 770টিতেই বিএনপির সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। এগুলো বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রেফারেন্স আমরা বলছি। এবং প্রায় 6 মাসে বিএনপি নিজস্ব দলীয় কন্দ, চাঁদাবাজি, হিস্সা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 273টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে 31 জন নেতাকর্মী নিহত হয়েছে তাদের নিজেদের অন্তর্গত। আমরা যদি বিরোধী দলের উপর হামলার ধারাবাহিকতা দিই, বিশেষত এনসিপির উপর যে হামলাগুলো হয়েছে, নোয়াখালী 6 আসনের এমপি এবং এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক সিনিয়র আব্দুল হান্নান মাসুদ সহিংসতা কবল এলাকা পরিদর্শনে গেলে হাতিয়া এলাকায় হামলার শিকার হন। ঝিনাইদহ পুলিশের উপস্থিতিতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ নেতাকর্মীদের উপর হামলা, আহত হয় 17 জন। পরে আহতদের বিরুদ্ধে মামলা হয় এবং 3 জনকে গ্রেফতার করা হয়, যারা ঈদের মধ্যেও কারাগারে তাদের ঈদ কাটাতে হয়েছিল। হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে সার্কিট হাউস প্রাঙ্গণে হামলা হয়, অন্তত 10 জন নেতাকর্মী, কয়েকজন সাংবাদিক আহত হন। ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরী এক চোখে দৃষ্টিহারা। কুড়িগ্রামের প্রতিবাদ মিছিলে, এই ঘটনার প্রতিবাদ মিছিলে কুড়িগ্রামে অতর্কিত হামলা প্রায় 20 জন আহত হয়েছিল। একই মাসে সিলেটের পদযাত্রায় হামলার ঘটনা ঘটে এবং আমাদের পুরো পদযাত্রায় কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর সহ আমাদের ক্যামেরা, ফোন এগুলো লুটপাট করা হয়। এই সবগুলো ঘটনার সাথে আসলে বিএনপির স্থানীয় যে নেতাকর্মীরা তারা জড়িত ছিল এবং পুলিশ প্রশাসন কিন্তু তারা নির্বিকার ভূমিকা পালন করেছে। আমরা যদি মত প্রকাশের স্বাধীনতার বিষয়টার দিকে দেখে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা এনটিএমসির কথা আমরা জানি যে ফ্যাসিস্ট আমলে এনটিএমসির যে ভূমিকা, সেটার কারণে এই প্রতিষ্ঠানটি সমালোচিত হয়েছিল। বিশেষত নাগরিকদের যে ফোন আলাপে আড়ি পাতা, নজরদারি করা, ইন্টারনেট বন্ধ করার সাথে এই প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট থাকার কারণে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মীরা এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করেছিল। অন্তর্বর্তী সরকার এনটিএমসি বিলুপ্তি করে সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট গঠনের উদ্যোগ নিয়েছিল। এই সরকার এনটিএমসির কার্যক্রম পুরোপুরি বহাল রেখেছে এবং আরো শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে এবং মে মাসে 95 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরঞ্জাম ক্রয় সহ আরো বিভিন্ন এটাকে শক্তিশালী করার জন্য। অর্থাৎ তার মানে কিন্তু নজরদারি, নাগরিকদের উপর যে নজরদারি, আড়ি পাতা, ফোন আলাপে আড়ি পাতা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বহাল থাকছে। অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সেটার যে সংকুচিত অবস্থা আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি, সেটাও কিন্তু